শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বিবিএ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মাইক্রো ইকোনমিক্স বিষয়ে ক্লাস তোমাদের সাথে হবে। আজকের টপিকস হচ্ছে প্রোডাকশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশন। এই টপিক্সের উপরে আমরা আজকে আলোচনা করব পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, যার ভিতরে আছে উৎপাদনের পর্যায়সমূহ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই যুক্ত থাকবে। আর আজকে পুরোটা ক্লাস সময় জুড়ে তোমাদের সাথে থাকবো আমি, দেবনাথ সূত্রধর, প্রভাষক, অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী, স্বল্পকালে স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বাড়ালে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পড়ে তাই উৎপাদন অর্থনীতিতে পরিবর্তনীয় উপকরণের অনুপাত বিধি বা স্বল্পকালীন উৎপাদন বিধি নামে পরিচিত। অর্থাৎ স্বল্পকালে স্থির উপকরণ তার সাথে পরিবর্তনীয় উপকরণের নিয়োগ বাড়ালে স্থির উপকরণ এবং পরিবর্তনীয় উপকরণের অনুপাতের পরিবর্তন হয়। এর ফলে উৎপাদন ক্ষেত্রে যে প্রভাব পড়ে তাই হচ্ছে উৎপাদন অর্থনীতিতে পরিবর্তনীয় উপকরণের অনুপাত বিধি বা স্বল্পকালীন উৎপাদন বিধি নামে পরিচিত। স্বল্পকালে স্থির উপকরণ সাথে পরিবর্তনীয় উপকরণের নিয়োগ পরিবর্তন করা হলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায় বা তিনটি প্রবাহের সৃষ্টি হয়। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়। আমরা চিত্রভিত্তিক ব্যাখ্যাটি এখানে দেখাবো যে প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ে কিভাবে পরিবর্তনীয় উপকরণ এবং স্থির উপকরণের পরিবর্তনের ফলে বা নিয়োগ বৃদ্ধির ফলে যে পরিবর্তনগুলো হয় সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। প্রথম পর্যায়ে আমরা দেখতে পাই যে প্রথম দিকে পরিবর্তনীয় উপকরণ বাড়ালে বা বাড়াতে থাকলে উৎপাদন, মোট উৎপাদন অর্থাৎ টিপি, মোট উৎপাদন টিপি বৃদ্ধি পেতে থাকে। ক্রমবর্ধমান হারে বাড়ে গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি বাড়ে। অর্থাৎ আমরা যখন প্রথম পর্যায়ে আমরা দেখি যে পরিবর্তনীয় উপকরণ যখন আমি বৃদ্ধি করতে থাকবো তখন মোট উৎপাদন অর্থাৎ টিপি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে। এই অবস্থায় এপি এবং এমপি দুটাই বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাই যে এপিও বৃদ্ধি পাচ্ছে এবং এমপিও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথম পর্যায়ে টিপি যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাবে তখন এপি এবং এমপি উভয় বাড়বে অর্থাৎ বৃদ্ধি পাবে। তবে গড় উৎপাদন এপি এর চেয়ে প্রান্তিক উৎপাদন এমপি বেশি হারে বাড়বে। শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই যে প্রথম পর্যায়ে মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায় তখন এপি এবং এমপি দুটাই বৃদ্ধি পায়, কিন্তু এপির চেয়ে এমপি বেশি হারে বৃদ্ধি পায়। সুতরাং এটাকে বলা হয় পরিবর্তনীয় উপকরণ নিয়োগের প্রথম পর্যায় বা ক্রমবর্ধমান উৎপাদন পর্যায়। আমরা দ্বিতীয় পর্যায়ে যদি দেখি, দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি যে পরিবর্তনীয় উপকরণ নিয়োগ আরও বাড়তে থাকে। আমরা পরিবর্তনীয় উপকরণের নিয়োগ যখন আরও বৃদ্ধি করতে থাকবো তখন আমরা দেখতে পাই যে মোট উৎপাদন টিপি ক্রমহ্রাসমান হারে বাড়ে। অর্থাৎ টিপি দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি যে ক্রমহ্রাসমান হারে বাড়ে। পরিবর্তনীয় উপকরণ আরও বৃদ্ধি করার ফলে দ্বিতীয় পর্যায়ে আমরা দেখি টিপি অর্থাৎ মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। ঠিক ওই পর্যায়ে এপি এবং এমপি উভয়ই হ্রাস পায়, কিন্তু এপির চেয়ে এমপি বেশি হারে হ্রাস পায়। এই পর্যায়ে আমরা দেখতে পাই এপি এবং এমপি উভয়ই হ্রাস পায়, কিন্তু এপির চেয়ে এমপি বেশি হারে হ্রাস পায়। গড় উৎপাদন এপির চেয়ে প্রান্তিক উৎপাদন এমপি বেশি হারে কমে অর্থাৎ হ্রাস পায়। এক পর্যায়ে মোট উৎপাদন টিপি যখন সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উৎপাদন শূন্য হয়। আমরা এখানে দেখতে পাই যে মোট উৎপাদন যখন বি বিন্দুতে অর্থাৎ টিপি যখন বি বিন্দুতে সর্বোচ্চ তখন এমপি
L1 বিন্দুতে আমরা দেখি এমপি শূন্য অবস্থায় চলে আসছে। এমপি শূন্য হয়, এটাকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়। আমরা তৃতীয় পর্যায়ে যদি খেয়াল করি, আমরা তৃতীয় পর্যায়ে দেখতে পাই যে মোট উৎপাদন অর্থাৎ টিপি যখন হ্রাস পায়, মোট উৎপাদন সর্বোচ্চ হবার পর পরিবর্তনীয় উপকরণ যখন আমরা আরও বৃদ্ধি করব, মোট উৎপাদন বি বিন্দুতে সর্বোচ্চ হয়েছে, পরবর্তীতে যখন আমরা পরিবর্তনীয় উপকরণ আরও বৃদ্ধি করব, নিয়োগ আরও বৃদ্ধি করব, পরিবর্তনীয় উপকরণের নিয়োগ যখন আরও বৃদ্ধি করব, ঠিক ওই মুহূর্তে আমরা দেখব যে টিপি হ্রাস পাচ্ছে, অর্থাৎ মোট উৎপাদন হ্রাস পাচ্ছে, মোট উৎপাদন হ্রাস পাচ্ছে বা কমতে থাকে। এই পর্যায়ে গড় উৎপাদন এপি কমে, তবে গড় উৎপাদন ধনাত্মক বা হাবোধক থাকে। তৃতীয় পর্যায়ে আমরা দেখি যে গড় উৎপাদন অর্থাৎ এপি হ্রাস পায়, টিপি যখন হ্রাস পায় এপিও হ্রাস পাবে, তবে সেটি ধনাত্মক বা হাবোধক থাকবে এবং সেটি ভূমি অক্ষের উপরে অবস্থান করবে। কিন্তু এমপির ক্ষেত্রে বিষয়টি আমরা দেখতে পাই যে এমপি তখন ঋণাত্মক হয়ে যায়। এমপি আমরা দেখি ভূমি অক্ষকে স্পর্শ করে বা ছেদ করে নিচের দিকে নেমে আসে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই প্রান্তিক উৎপাদন বা এমপি রেখা ঋণাত্মক বা নাবোধক হয়ে পড়ে। উৎপাদনের এই পর্যায়কে বলা হয় ঋণাত্মক উৎপাদন পর্যায় বা তৃতীয় পর্যায় বলা হয়। আমরা এখানে অনুমিত শর্ত হলো যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বিবেচ্য। এই যে আমরা উৎপাদন চিত্রটি দেখলাম, টিপি, এপি এবং এমপির মধ্যে যে সম্পর্কটি দেখলাম, এখানে বলা হয়েছে যে এটি স্বল্পকালীন উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এখানে বিবেচ্য এবং শ্রমের একক সমূহ সমজাতীয় হবে, শ্রম ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য হবে এবং উৎপাদন কৌশল ও প্রযুক্তি স্থির হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব উৎপাদনের কাম্য পর্যায় বা অপটিমাম স্টেজ অফ প্রোডাকশন। অপটিমাম স্টেজ অফ প্রোডাকশন মানে উৎপাদনের কাম্য পর্যায়। প্রশ্ন হতে পারে যে উৎপাদনের কাম্য পর্যায় কোনটি? এরকম প্রশ্ন হলে এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে পরিষ্কার করতে পারবো যে উৎপাদনের প্রথম পর্যায়ে একজন যুক্তিশীল উৎপাদক শ্রম নিয়োগ বন্ধ করে দেবে না, কারণ এই পর্যায়ে মোট উৎপাদন টিপি, গড় উৎপাদন এপি এবং প্রান্তিক উৎপাদন এমপি সবগুলোই বাড়তে থাকে বা বৃদ্ধি পায়। তাই উৎপাদনকারীর নিকট এই পর্যায়ে শ্রম নিয়োগ করাটাই তথা উৎপাদন চালিয়ে যাওয়াটাই লাভজনক। উৎপাদনের তৃতীয় পর্যায়ের কথা যদি আমরা বলি, যে উৎপাদনের তৃতীয় পর্যায়ে মোট উৎপাদন টিপি হ্রাস পেতে থাকে, গড় উৎপাদন এপি হ্রাস পেতে থাকে এবং প্রান্তিক উৎপাদন এমপি ঋণাত্মক হয়ে। অর্থাৎ আমরা তিনটি পর্যায়ের ভিতরে দেখতে পাই, প্রথম পর্যায়ে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সবগুলোই বৃদ্ধি পেতে থাকে। তাই এই অবস্থায় অর্থাৎ প্রথম পর্যায়ে একজন ভোক্তা যুক্তিশীল, অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে একজন উৎপাদনকারী বা একজন উদ্যোক্তা যুক্তিশীল আচরণ করবে, যে সে তখন তার শ্রম নিয়োগের পরিমাণ বৃদ্ধি করবে, কেননা এই পর্যায়ে মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন সবগুলি বৃদ্ধি পায়। আমরা উৎপাদনের তৃতীয় পর্যায়ে দেখি যে মোট উৎপাদন যখন হ্রাস পায় তখন গড় উৎপাদনও হ্রাস পায়, কিন্তু প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যায়। যেহেতু এমপি ঋণাত্মক হয়ে যায় অর্থাৎ প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়, তাই উৎপাদনকারী অতিরিক্ত শ্রম নিয়োগের ঝুঁকি নেবে না। আমরা তৃতীয় পর্যায়ে বলছি যে তৃতীয় পর্যায়ে দেখতে পাইছি যে মোট উৎপাদন যখন হ্রাস পায় গড় উৎপাদন হ্রাস পায়, কিন্তু প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যায়। সুতরাং যখন প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হয়ে যায় তখন একজন উৎপাদনকারী বা একজন উদ্যোক্তা কখনোই শ্রম নিয়োগ করে সে ঝুঁকি নিতে চাইবে না, অর্থাৎ শ্রম নিয়োগ করার মতো একটি গতিশীল কাজ সে করবে না, কারণ অতিরিক্ত শ্রম নিয়োগ করলে এক্ষেত্রে উৎপাদন না বেড়ে বরং কমবে। যেহেতু অতিরিক্ত শ্রম নিয়োগ করার ফলে তার উৎপাদন বাড়তেছে বরং উৎপাদন কমতেছে, তাই তৃতীয় পর্যায়ে শ্রম নিয়োগ করা অলাভজনক বলেই বিবেচিত হবে। সুতরাং লাভজনক অবস্থায় একজন উৎপাদনকারী বা একজন উৎপাদক কখনোই সে অতিরিক্ত শ্রম নিয়োগ করবে না। এটাই হচ্ছে একজন যুক্তিশীল উৎপাদনকারী বা একজন উৎপাদকের বা একজন উদ্যোক্তার আচরণ হওয়া।
সুতরাং দেখা যাচ্ছে যে উৎপাদনকারী উৎপাদনের প্রথম পর্যায়ে শ্রম নিয়োগ বন্ধ করবে না, আবার তৃতীয় পর্যায়ে শ্রম নিয়োগ অলাভজনক হবে। কাজেই নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উৎপাদনের কাম্য পর্যায়, অর্থাৎ অপটিমাম স্টেজ। যেহেতু প্রথম পর্যায়ে একজন উৎপাদনকারী শ্রম নিয়োগ বন্ধ করবে না এবং তৃতীয় পর্যায়ে একজন উৎপাদনকারী নতুন বা অতিরিক্ত শ্রম নিয়োগ করবে না, যেহেতু অলাভজনক নতুন করে সে শ্রম নিয়োগ দিয়ে, সুতরাং সে লোকসানের সম্মুখীন হবে না। তাই প্রথম পর্যায়ে শ্রম নিয়োগ বন্ধ করবে না এবং তৃতীয় পর্যায়ে সে নতুন করে শ্রম নিয়োগ যেহেতু দিবে না, সুতরাং আমরা বলতে পারি, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে উৎপাদনের দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কাম্য উৎপাদন পর্যায়, অর্থাৎ অপটিমাম স্টেজ। সেখানে আমরা দেখতে পাই যে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে যুক্তিযুক্ত পর্যায়। তবে দ্বিতীয় পর্যায়ে কোন বিন্দুতে উৎপাদন বন্ধ করবে সেটি একটি জটিল বিষয়, অর্থাৎ একজন উৎপাদনকারী দ্বিতীয় পর্যায়ে কোন বিন্দুতে উৎপাদন বন্ধ করবে এই বিষয়টি নিয়ে তাকে একটু চিন্তা করতে হবে, কারণ বিষয়টি অত্যন্ত জটিল। দ্বিতীয় পর্যায়ের শুরুর দিকে এপি এবং এমপি কমলেও টিপি বাড়ে, যদিও ক্রমহ্রাসমান হারে বাড়ে। কাজেই যে হারে বাড়ুক না কেন, যতক্ষণ পর্যন্ত টিপি বাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রম নিয়োগ বন্ধ করা ঠিক হবে না। অর্থাৎ আমরা দ্বিতীয় পর্যায়ে দেখতে পাই টিপি ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন এপি এবং এমপি কমতে থাকে। সুতরাং যতক্ষণ পর্যন্ত টিপি বৃদ্ধি পাবে, অর্থাৎ টিপি মোট উৎপাদন যতক্ষণ পর্যন্ত বাড়বে, সেটি ক্রমহ্রাসমান হোক আর ক্রমবর্ধমান হোক, যতক্ষণ পর্যন্ত মোট উৎপাদন বাড়তে থাকবে ততক্ষণ পর্যন্ত একজন উৎপাদনকারী, একজন যুক্তিশীল উদ্যোক্তা কখনোই শ্রম নিয়োগ বন্ধ করবে না, বা উৎপাদকের পক্ষে শ্রম নিয়োগ বন্ধ করা ঠিক হবে না। যেহেতু টিপি সর্বোচ্চ এবং এমপি শূন্য হবে, অর্থাৎ টিপি যখন সর্বোচ্চ পর্যায়ে এমপি শূন্য হয়, তখন সেই বিন্দুর পর অতিরিক্ত শ্রম নিয়োগ করা ফলদায়ক হবে না। অর্থাৎ টিপি যে বিন্দুতে সর্বোচ্চ হবে উক্ত বিন্দুতে আমরা দেখি এমপি শূন্য হয়, সুতরাং ওই বিন্দুর পর কখনই অতিরিক্ত শ্রম নিয়োগ করা যুক্তিশীল হবে না বা ফলদায়ক হবে না। কাজেই টিপি এর সর্বোচ্চ বিন্দুতে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ বিন্দুতে, আমরা চিত্রে দেখছিলাম যে টিপি বি বিন্দুতে সর্বোচ্চ হয়েছে, ওই উক্ত বিন্দুতে এমপি আমরা দেখি শূন্য হয়, ওই পর্যায়ে এমপি শূন্য হয়। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে সর্বশেষ বিন্দু টিপি যেখানে সর্বোচ্চ, ওই বিন্দুতে, দ্বিতীয় পর্যায়ের সর্বশেষ বিন্দুতে কিংবা তার কাছাকাছি কোনো বিন্দুতে শ্রম নিয়োগ বন্ধ করা উচিত। সুতরাং সব দিক বিবেচনা করে বলা যায় একজন যুক্তিশীল উৎপাদকের জন্য উৎপাদনের দ্বিতীয় পর্যায় হচ্ছে কাম্য উৎপাদন পর্যায় বা অর্থনৈতিক পর্যায়। আমরা এটাকে বলি যে ইকোনমিক স্টেজ বা অপটিমাম স্টেজ। আমরা এখন আলোচনা করব উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। মাইক্রো ইকোনমিক্সে, অর্থাৎ বৈশ্বিক অর্থনীতিতে আমরা উৎপাদন যদি একটি গুরুত্বপূর্ণ টপিক ধরি, সেই উৎপাদন অর্থাৎ প্রোডাকশন অ্যান্ড বিজনেস অর্গানাইজেশনের যে বিষয়গুলো আছে বা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, সেগুলোর ভিতরে আমরা যদি মনে করি যে উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। উৎপাদনের পর যতগুলো বৃদ্ধি আছে তার ভিতরে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি কীভাবে কাজ করে। যদি কোনো নির্দিষ্ট পরিমাণ জমিতে ক্রমাগতভাবে অধিক শ্রম মূলধন নিয়োগ করা হয়, তাহলে শ্রম মূলধন যে হারে নিয়োগ করা হয় উৎপাদন তা অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। এই বিষয়টি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি নামে পরিচিত। অধ্যাপক মার্শাল এই বিধিটির প্রবক্তা। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির প্রবক্তা বলে আমরা সবাই জানি। সুতরাং মার্শালের মতে আমরা বলতে পারি বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হারে অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ মার্শালের ভাষ্য অনুযায়ী আমরা বলতে পারি যে মার্শালের মতে বা মার্শালের ভাষ্য অনুযায়ী যে বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম কৃষিক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হারে অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়।
অর্থাৎ কোনো নির্দিষ্ট একখণ্ড জমিতে যখন দ্বিগুণ শ্রম এবং মূলধন নিয়োগ করা হয় তাহলে মোট উৎপাদন বাড়বে, কিন্তু তা দ্বিগুণ হারে অপেক্ষা কম হবে, দ্বিগুণ হবে না। শ্রম এবং মূলধন দ্বিগুণ করা হয়েছে, কিন্তু উৎপাদন দ্বিগুণ হবে না, তার চেয়ে কম হবে। সুতরাং একই জমিতে অতিরিক্ত শ্রম এবং মূলধন নিয়োগ করলে খরচের তুলনায় অতিরিক্ত উৎপাদন ক্রমশ কমতে থাকে। উৎপাদন বৃদ্ধির এই প্রবণতাকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধি বলে। আমরা কাল্পনিক তালিকা দিতে পারি, সেই কাল্পনিক তালিকাটি আমরা কি এই চিত্রভিত্তিক ব্যাখ্যা এখানে দেখব যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধির একটি চিত্র আছে এখানে। আমরা সেখানে দেখবো যে প্রান্তিক উৎপাদনের শ্রম এবং মূলধন ধরা হয়েছে এখানে। একই জমিতে ক্রমশ অধিক হারে শ্রম এবং মূলধন নিয়োগ করা হলে মোট উৎপাদন প্রথম দিকে ক্রমবর্ধমান হারে, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। প্রান্তিক উৎপাদন প্রথমে বাড়লেও তারপরে কমতে থাকে। উৎপাদনের এই নিয়মটিকে অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো ক্রমহ্রাসমান প্রান্তিক বৃদ্ধি নামে অভিহিত করেছেন। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বৃদ্ধিটি ব্যাখ্যা করবো একটি চিত্রের সাহায্যে। চিত্রটা দেখতে পাই যে এক্স অক্ষে আমরা, অর্থাৎ ভূমি অক্ষে আমরা শ্রম এবং মূলধন নির্দেশ করলাম, এবং লম্ব অক্ষে আমরা ওয়াই অক্ষে আমরা নির্দেশ করলাম প্রান্তিক উৎপাদন। ও এক্স অক্ষে শ্রম মূলধন এবং ওয়াই অক্ষে আমরা প্রান্তিক উৎপাদন নির্দেশ করলাম। এমপি রেখা হলো, এই এমপি রেখা হচ্ছে প্রান্তিক উৎপাদন রেখা। কোনো নির্দিষ্ট একটি জমিতে আমরা দেখতে পাই, কোনো নির্দিষ্ট একখণ্ড জমিতে যখন প্রথম একক অর্থাৎ ও এ পরিমাণ যখন আমরা শ্রম এবং মূলধন নিয়োগ করব, সেখানে এ পরিমাণ প্রান্তিক উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ একটি নির্দিষ্ট ভূখণ্ড জমিতে যখন আমরা শ্রম এবং মূলধন এ পরিমাণ আমরা নিয়োগ করবো, সেখানে আমরা প্রান্তিক উৎপাদন পাবো এ পরিমাণ। অর্থাৎ আমরা এ পরিমাণ শ্রম ও মূলধন নিয়োগ করলাম, নিয়োগ করে আমি প্রান্তিক উৎপাদন পাবো এ পরিমাণ। অর্থাৎ এই পরিমাণ আমি প্রান্তিক উৎপাদন পাবো। দ্বিতীয় পর্যায়ে আমরা এবি পরিমাণ যখন শ্রম এবং মূলধন নিয়োগ করবো, আমরা যখন দ্বিতীয় পর্যায়ে দেখতে পাই আমরা এবি পরিমাণ শ্রম মূলধন নিয়োগ করলে, সেখানে আমরা দেখি যে আমরা যদি দেখা যায় দ্বিতীয় পর্যায়ে এবি পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করলাম, সেখানে আমরা প্রান্তিক উৎপাদন পাই বি পরিমাণ প্রান্তিক উৎপাদন পাই। আমরা তৃতীয় পর্যায়ে যদি দেখি যে তৃতীয় পর্যায়ে আমরা বিসি পরিমাণ যদি শ্রম মূলধন নিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাই যে তৃতীয় পর্যায়ে বিসি, অর্থাৎ তৃতীয় পর্যায়ে আমরা দেখি যে বিসি পরিমাণ যখন শ্রম এবং মূলধন নিয়োগ করলাম, তখন আমি প্রান্তিক উৎপাদন পেলাম সিসি পরিমাণ প্রান্তিক উৎপাদন। এবং চতুর্থ ধাপে আমরা যখন দেখি যে সিজি পরিমাণ যখন আমি শ্রম এবং মূলধন নিয়োগ করলাম, সেখানে আমি দেখি যে সিজি পরিমাণ শ্রম এবং মূলধন নিয়োগ করলে আমি প্রান্তিক উৎপাদন পাই ডিডি পরিমাণ প্রান্তিক উৎপাদন পাই। এইভাবে আমরা একটি চিত্রের মাধ্যমে, অর্থাৎ এমপি রেখা অবস্থান, এমপি রেখা আকৃতি থেকে আমরা দেখাতে পারি, দেখতে পাই যে কিভাবে প্রান্তিক উৎপাদন শ্রম এবং মূলধন নিয়োগের সাথে সম্পর্কিত প্রান্তিক উৎপাদন রেখাটি কিভাবে প্রথম অবস্থায় ক্রমবর্ধমান হয়, তার পরবর্তীতে ক্রমহ্রাসমান অবস্থায় পৌঁছে যায়। চিত্রে লক্ষণীয় যে দ্বিতীয় এককের পর হতে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ এই যে দ্বিতীয় একক এ বি পরিমাণ, এই এককের পর থেকে আমরা দেখতে পাই যে প্রান্তিক উৎপাদন রেখা ক্রমশ হ্রাস পাচ্ছে। চিত্রে এমপি রেখার বি বিন্দুর পর ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন নির্দেশিত হয়েছে। সুতরাং কোনো নির্দিষ্ট জমিতে যখন ক্রমাগত অধিক পরিমাণে শ্রম এবং মূলধন আমরা নিয়োগ করব বা নিয়োগ করা হলে মোট উৎপাদন বৃদ্ধি পাবে, তবে প্রান্তিক উৎপাদন নির্দিষ্ট বিন্দুর পর ক্রমহ্রাসমান হবে। বা দ্বিতীয় ধাপে বি বিন্দুতে দেখি, বি বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন ক্রমশ হ্রাস পাচ্ছে। উৎপাদনের এই নিয়মটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দেখলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কিছু সমালোচনা নিয়ে আমরা এখন আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির সমালোচনার শুরুতে যদি বলতে হয় যে উৎপাদনের প্রথম পর্যায়ে শ্রম এবং মূলধন নিয়োগ বাড়তে থাকলে বা বাড়াতে থাকলে
বলা যায় উৎপাদনের শুরুতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। আমরা দ্বিতীয় পর্যায়ে যদি বলি যে কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তিতে চাষাবাদ করার ফলে উৎপাদন না কমে বরঞ্চ বৃদ্ধি পায় বা বেড়ে যায়। আমরা 3 নম্বর পয়েন্টে যদি বলি যে কৃষিক্ষেত্রে উন্নত বীজ, রাসায়নিক সার প্রয়োগ, সেচ সুবিধা সম্প্রসারণের মাধ্যমে জমির উন্নতি সাধন করা হলে এই বিধিটি কার্যকর হয় না। 4 নম্বরে আমরা যদি বলতে যাই যে হঠাৎ কোনো প্রাকৃতিক কারণে যদি জমির উর্বরতা বৃদ্ধি পায় তাহলে প্রান্তিক উৎপাদন হ্রাস পায় না, বরং বেড়ে যায়। এসব ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয় না। সবশেষে আমরা বলতে পারি যে কিছু কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি আমরা দেখলাম। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির আলোচনা করলাম। অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির গুরুত্ব কতটুকু, সেই গুরুত্বটুকু নিয়ে আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনের গুরুত্ব। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হয়ে থাকে। আমরা উৎপাদনের ক্ষেত্রে যদি বলি কৃষিক্ষেত্রে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বেশি কার্যকর হয়, কারণ আমরা জানি ভূমি একটি আদি এবং অক্ষয়। সুতরাং কৃষিকার্য যেহেতু ভূমির উপরে সম্পাদন করা হয়, সেহেতু আমরা শুরুর দিকে বলা হয়েছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি বিশেষভাবে কৃষিক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। এর মূল কারণ হচ্ছে জমির যোগান সীমাবদ্ধ। কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বিশেষভাবে কার্যকর হওয়ার কারণই হচ্ছে যে জমির যোগান সীমাবদ্ধ। মানুষ ইচ্ছে করলে জমির যোগান বাড়াতে পারে না। উৎপাদনের অন্যান্য উপাদানগুলো সে বৃদ্ধি করতে পারে বা হ্রাস করতে পারে, কিন্তু শ্রম, মূলধন, সংগঠন এগুলোর যোগান মানুষ ইচ্ছে মতো বৃদ্ধি করতে পারে, কিন্তু জমির যোগান স্থায়ীভাবে একটি সীমাবদ্ধ। তাই জমির যোগান ইচ্ছে করলে বাড়ানো বা কমানো সম্ভব। তাই মানুষ উৎপাদন বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যখন শ্রম এবং মূলধন নিয়োগ করে, সেই শ্রম এবং মূলধনের বিনিয়োগের অনুপাত ক্রমশ বৃদ্ধি করতে পারে বা বৃদ্ধি করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, কারণ উৎপাদনের অন্যান্য উপাদানগুলো অনুপাতে জমির যোগান বৃদ্ধি করা সম্ভব। যদি উৎপাদনের অন্যান্য উপাদানগুলোর সাথে জমির পরিমাণও একই অনুপাতে বৃদ্ধি করা সম্ভব হতো, তাহলে হয়তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকরী হতো না। তাহলে আমরা এক কথা বলতে পারি যে উৎপাদনের অন্যান্য উপকরণ শ্রম, মূলধন এবং সংগঠন, এই 3টি উপকরণ যেহেতু একজন উদ্যোক্তা ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারে, কমাতে পারে বা বাড়ানো যায়, কমানো যায়, কিন্তু জমির পরিমাণ বা ভূমির পরিমাণ ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায় না। এটি একটি স্থায়ী এবং সীমাবদ্ধ যোগান। তাই কৃষি উৎপাদন ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হয়। যদি বলা হয়েছে যদি অন্যান্য উপকরণ অর্থাৎ শ্রম, মূলধন এবং সংগঠনের মতো ভূমির পরিমাণও ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যেত, তাহলে হয়তো এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কার্যকর হতো না। কিন্তু জমির যোগান যেহেতু স্থায়ীভাবে সীমাবদ্ধ বলে অন্যান্য উপাদানগুলো নিয়োগ বৃদ্ধি করলেও জমির যোগান বৃদ্ধি করা সম্ভব নয়। এজন্য জমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি দ্রুত কার্যকর হয়। সুতরাং জমির যোগানের সীমাবদ্ধতার কারণে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কৃষিক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ এভাবে বলতে পারি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি শুধুমাত্র কৃষিক্ষেত্রে প্রযোজ্য তা নয়, বরং এটা উৎপাদনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। যেমন মৎস্য শিকার, খনিজ ক্ষেত্র, শিল্প কারখানা প্রভৃতি সব ক্ষেত্রেই এই বিধিটি কার্যকর হয়ে থাকে। আমরা এখন যে রেখা দ্বারা দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণের সাহায্যে সমপরিমাণ দ্রব্যের উৎপাদন দেখা যায়
এই রেখার সাহায্যে দুটি উপকরণে বিভিন্ন সংমিশ্রণের মাধ্যমে একটি দ্রব্যের সমপরিমাণ উৎপাদন দেখানো হয় তাকে সমুৎপাদন রেখা। অন্যভাবে বলা যায় যে কতগুলো বিন্দুর সমন্বয়ে কতগুলো বিন্দুর সমন্বয়ে একটি রেখা বা সমন্বয়ে গঠিত একটি সঞ্চারপথ, যার প্রতিটি বিন্দু দ্বারা দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ সম উৎপাদনকে নির্দেশ করে। অর্থাৎ সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখা প্রতিটি বিন্দুতেই সম উৎপাদন প্রকাশ করে এবং প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণের মাধ্যমে উৎপাদন নির্দেশ করে। সম উৎপাদন নির্দেশ করে বলে কোনো বিশেষ সংমিশ্রণের প্রতি উৎপাদকের পক্ষপাত থাকে না, তাই সম উৎপাদন রেখাকে আবার উৎপাদন নিরপেক্ষ রেখাও বলা হয়, অর্থাৎ প্রোডাকশন ইনডিফারেন্ট কার্ভ বলা হয়। আমরা চিত্রে দেখতে পাই যে ভূমি অক্ষে আমরা শ্রম নির্দেশ করা হয়েছে এবং লম্ব অক্ষে আমাদের নির্দেশ করা হয়েছে মূলধন। আমরা দেখতে পাই যে আইকিউ অর্থাৎ আইসোপান দেখতে আইকিউ হচ্ছে আইসোপান কার্ভ, সেখানে উৎপাদনের পরিমাণ ধরা হচ্ছে 10 একক। এই আইকিউ রেখায় প্রতিটি বিন্দুতে আমরা দেখি যে এ বি সি ডি ই, এখানে প্রতিটি বিন্দুতেই শ্রম এবং মূলধনের সংমিশ্রণ সমপরিমাণ উৎপাদন নির্দেশ করা হয়। আমরা প্রতিটি বিন্দুতেই দেখি যে উৎপাদনের পরিমাণ 10 একক। আমরা দেখি যে এখানে উৎপাদনের পরিমাণ 10, এখানে 10, অর্থাৎ প্রতিটি বিন্দুতেই সমান পরিমাণ উৎপাদন নির্দেশ করে এই রেখাকে একটি উৎপাদন নিরপেক্ষ রেখা বলা হয়। আমরা চিত্রে দেখতে পাই যে সংমিশ্রণে প্রথম সংমিশ্রণে 1 একক শ্রমের সাথে 12 একক মূলধন ব্যবহার করা হয়, অর্থাৎ শ্রমের পরিমাণ 1 একক, মূলধন হচ্ছে 12 একক। আমরা মূলধনের সংমিশ্রণ 12 একক হলে 10 একক, আবার আমরা দেখতে পাই শ্রমের পরিমাণ 2 একক এবং মূলধন 8 একক। এখানে দ্বারা আমরা 10 একক মোট উৎপাদন দেখতে পাই। আমরা তৃতীয় সংমিশ্রণ দেখতে পাই শ্রম হচ্ছে 3 একক এবং মূলধন হচ্ছে 5 একক, সেখানে আমরা 10 একক মোট এভাবে পাঁচটি সংমিশ্রণ পঞ্চম এককে দেখতে পাই যে শ্রমের একক হচ্ছে 5 এবং মূলধনের একক হচ্ছে 2। এভাবে আমরা 10 একক উৎপাদন করতে পারি। তাই একে বলা হয়, একে আবার সম উৎপাদন তালিকা আমরা বলতে পারি। এক্ষেত্রে সম উৎপাদন তালিকা পাই আমরা, সেখানে আমরা চিত্রে দেখতে পাই যে ও এক্স অক্ষের